বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আজকে হচ্ছে 2 জুলাই 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 25তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 25তম ক্লাস। আজকে আমরা স্যার শোনা যায় আলোচনা না। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির 345 ধারা থেকে। কে শুনতে পারেন না? স্যার শুনতেছি তো। হ্যাঁ, কে বললো কে যে শোনা যায় না? আপনারা শুনতেছে না। কে শুনে না? ফারজানা। আপনি শুনেন? হ্যাঁ স্যার। ঠিক এখন আছে, শোনা যায় ধন্যবাদ। স্যার, এতক্ষণ কি ঠিক আছে, শোনা। দেখেন তো আমরা চলে আসি কতিপয় অপরাধের আপোষ মীমাংসা, কম্পাউন্ডিং অফেন্সেস, ধারা 345। আমাদের এই ফৌজদারি কার্যবিধি 345 ধারায় বলেছে যে ফৌজদারি কার্যবিধি অনুসারে কোন কোন অপরাধগুলো আপোষ মীমাংসা করা যাবে। এখন প্রশ্ন এসে যায় যে আপোষ মীমাংসা অর্থ আসলে কি। সাধারণত যখন কোনো মামলা থানায় করা হয় বা কোর্টে করা হয়, যেখানেই দায়ের করা হোক না কেন, ওই মামলা বিচার করে হয় দায়রা আদালত, না হলে ম্যাজিস্ট্রেট আদালত। বিচার শেষে হয় খালাস দিবে, না হলে দণ্ড দিবে। তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বিচার করা হলো একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া। মানে আপনি আজকে মামলা করলেন, আজকে দায়ের করার সাথে সাথেই যে কোনো মামলার বিচার শেষ হয়ে যাবে, বিষয়টা তা না। আপনি যতই সত্য অভিযোগ করেন না কেন, বিচার হতে হতে বেশ একটা সময় লেগেই যায়। তো এজন্য আইন প্রণেতারা এই কিছু কিছু অপরাধের ক্ষেত্রে বিধান করলো যে এই অপরাধ কোর্টের বাইরে আপোষ মীমাংসা করা যাবে। আপোষ মীমাংসা মানে হলো যে একটা ফৌজদারি মামলায় প্রচলিত বিচার ব্যবস্থা, একটা মামলা প্রথমে আমলে নেয়, তদন্ত করতে, জিয়ার মামলা হলে তদন্ত করতে অনেক সময় লাগে, তারপরে আমলে নেয়, আমলে নেওয়ার পর বদলি করে দিলে চার্জ গঠন হয়, চার্জ গঠনের পর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ হয়, তারপরে 342 হয়, তারপরে ছাপাই সাক্ষী হয়, তারপরে যুক্তিতর্ক হয়, তারপরে গিয়ে রায় হয় দণ্ড পাবে, না হলে খালাস পাবে। অর্থাৎ অনেক প্রক্রিয়া অবলম্বন করার পরে তারপরে হচ্ছে রায়ে হয় দণ্ড অথবা খালাস। কিন্তু যদি এরকম হয় যে মামলায় দুই পক্ষই বসে মামলা তারা করে ফেলছে, বাট দুই পক্ষই এক জায়গায় বসে তাদের যে অভিযোগ ছিল নিজেরা নিজেরা মিটমাট করে নিছে, এদের বলে হলো আপোষ মীমাংসা, এবং নিজেরা নিজেরা যদি ওই বিষয়টা নিয়ে মিটিয়ে ফেলে, তাহলে সেক্ষেত্রে আদালতের সময়েরও অপচয় হচ্ছে না, আর তারাও ওই বিষয়ে দ্রুত প্রতিকার পেয়ে গেল নাকি। তো এই ক্ষেত্রে আহ মোটামুটি যে বিধানটা, উভয় পক্ষ আপোষ মীমাংসা করার পর আদালতকে জানায় যে ওনার আমরা এই মামলা আর চালাবো না, আমরা দুই পক্ষ এক হয়ে গেছি, মানে আমাদের মধ্যে এখন আর কোনো বিরোধ বিদ্যমান নেই। এই যে যে বিধানটা, এটাকেই বলে হচ্ছে আপনার আপোষ মীমাংসা। দেওয়ানি মামলার ক্ষেত্রে আমরা যখন দেওয়ানি কার্যবিধি পড়ব, তখন এটাকে বলে বিকল্প বিরোধ নিষ্পত্তি। বিকল্প বিরোধ নিষ্পত্তি। ফৌজদারি, জি, হ্যাঁ, বিকল্প বিরোধ নিষ্পত্তি। আর ফৌজদারি মামলার ক্ষেত্রে এটা আছে আমাদের ফৌজদারি কার্যবিধি 345 ধারায়, আর দ্বিতীয় তফসিলের ষষ্ঠ কলাম। দ্বিতীয় তফসিলের ষষ্ঠ কলাম। এখন আমাদের ফৌজদারি কার্যবিধিতে আপোষ মীমাংসা সব অপরাধগুলো করা যায় না। কোন কোন অপরাধগুলো আপোষ মীমাংসা করা যায়, এই বিধানটা আছে হলো দ্বিতীয় তফসিলের ষষ্ঠ কলামে। আর আপোষ মীমাংসা করতে গেলে কোন কোন অপরাধের ক্ষেত্রে আদালতের অনুমতির দরকার আছে বা কার সম্মতি দেওয়া লাগবে, আর কোন কোন অপরাধের ক্ষেত্রে আদালতের অনুমতির দরকার নাই, এটা বলেছে 345 ধারায়। কত ধারায় বলেন? 345 ধারায়। তো আজকে থেকে এই যে একটু আগে একটা সংশোধনী দেখলাম, যে লিগাল এইড সংশোধনী, ওখানে বলা হয়েছে যে কিছু কিছু ফৌজদারি মামলা সরাসরি আপনার দায়ের মানে ফৌজদারি আদালতে এখন থেকে দায়ের করা যাবে না, আগে ওইটা লিগাল এইডে যেতে হবে। মধ্যস্থতার যদি ব্যর্থ হয়, তারপরে আপনার যেতে হবে কোর্টে। কিভাবে? কি কি মামলা? এনআই অ্যাক্টের যে চেক ডিজনারের মামলা, 5 লাখ টাকা পর্যন্ত যদি চেক ডিজনারের মামলা হয়, সরাসরি কোর্টে আগে যাওয়া যাবে না, আগে যেতে হবে লিগ্যাল এইডের কাছে। উনি আপোষ মীমাংসা করার চেষ্টা করবে, যদি ব্যর্থ হয় তারপরে সরাসরি কোর্টে যেতে হবে। যৌতুক আদান প্রদান বা যৌতুক চাওয়া, দাবি করা, যৌতুক নিরোধক আইনের 3 ও 4 ধারার মামলা এখন আর সরাসরি কোর্টে দায়ের করা যাবে না, এখন আগে যেতে হবে লিগ্যাল এইডের কাছে। যদি উমদা ব্যর্থ হয়, তাহলে যেতে হবে কোথায়? আদালতে। তো দেখেন, তো যাই হোক,
আমরা একটু আপোষ মীমাংসা কি জিনিসটা বুঝে গেলেন আর কি, যে কোর্টের মাধ্যমে নিষ্পত্তি না করে নিজেদের নিজেদের মধ্যে যদি কোনো বিষয়ের আপোষ মীমাংসা মানে মিল হয়ে যায়, তাহলে এটার বলে হচ্ছে আপোষ মীমাংসা। দেখেন, কতিপয় ফৌজদারি অপরাধের আপোষ মীমাংসা হতে পারে। 345 ধারায় যে সকল অপরাধ সমূহ আপোষযোগ্য সেই সকল অপরাধের বর্ণনা দেওয়া হয়েছে। দণ্ডবিধির কোন ধারার কোন অপরাধটি আপোষযোগ্য তা ফৌজদারি কার্যবিধি 345 ধারা উল্লেখিত টেবিলের বললেন প্রথম এবং দ্বিতীয় কলামে উল্লেখ করা হয়েছে। এবং যে ব্যক্তির দ্বারা এমন অপরাধ আপোষ করা হয়, এটা আন্ডারলাইন করেন, যে ব্যক্তির দ্বারা এমন অপরাধ আপোষ করা হয় তা গোল দিবেন, তা তৃতীয় কলামে উল্লেখ করা হয়েছে। তাহলে কোন ব্যক্তির দ্বারা আপোষ মীমাংসা করা হবে এটা উল্লেখ করছে কোন কলামে? তৃতীয় কলামে। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন ব্যক্তির দ্বারা আপোষ মীমাংসা করা যায়, এটা কোন কলামে বলা হয়েছে? তৃতীয় কলামে। নির্মল, ওই দরজাটা একটু করে দিয়ে আসেন। যেমন দণ্ডবিধি 323 এবং 324 ধারায় আঘাতের অপরাধ আপোষ মীমাংসা করতে পারে যাকে আঘাত দেওয়া হয়েছে, অর্থাৎ ভিকটিম। সো আমরা চলে আসি, জেনে রাখা ভালো। আহ 345-এর 1 ধারায় আন্ডারলাইন করেন, 345-এর 1 ধারায় উল্লেখিত অপরাধ সমূহের আপোষ মীমাংসা করার ক্ষেত্রে আন্ডারলাইন করবেন ক্ষতিগ্রস্ত ব্যক্তির সম্মতি যথেষ্ট। এখানে বলা হয়েছে যে যখন 345-এর 1-এ বলতেছে যে কোনো অপরাধের আপোষ মীমাংসা করার জন্য 345-এর 1-এ বলছে আদালতের সম্মতির দরকার নাই, যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে সম্মতি দিলেই হয়ে যাবে। কিন্তু 345-এর 2 ধারায় আন্ডারলাইন করেন টেবিলে উল্লেখিত অপরাধের ক্ষেত্রে গোল দিবেন আদালতের অনুমতি নিয়ে তৃতীয় কলামে উল্লেখিত ব্যক্তিরা অপরাধের আপোষ মীমাংসা করতে পারে। পাইছেন? খুঁজে পাইছেন? ওনারা একটু সাহায্য করেন পিছনে দেখেন। তাহলে 345-এর 1-এ আপোষ মীমাংসা, 345-এর 1-এ যে টেবিলটা আছে ওই টেবিলে যত অপরাধের কথা বলা আছে ওই অপরাধগুলো আপোষ মীমাংসা করতে শুধুমাত্র যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি তার সম্মতি দিলেই হবে, এ জায়গায় আদালতের সম্মতির দরকার নাই। আর 345-এর 2-এ যে টেবিলটা আছে ওই জায়গায় যত অপরাধগুলো আছে এই অপরাধগুলো আপোষ মীমাংসা করতে শুধু শুধু ভিকটিমের সম্মতি থাকলেই হবে না, সাথে সাথে আদালতের সম্মতিরও প্রয়োজন রয়েছে। তো যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে, এইভাবে ধরেন প্রশ্ন দিয়েই দিল যে ফৌজদারি কার্যবিধি অনুসারে আপোষ মীমাংসা করতে আদালতের সম্মতি দরকার নাকি দরকার না, বলেন। উত্তরে আছে কখনো দরকার কখনো দরকার। কি হবে? কখনো দরকার কখনো দরকার না। বুঝতে পারছেন? 345-এর 1-এ আদালতের সম্মতি দরকার নাই, 345-এর 2-এ আদালতের সম্মতির দরকার আছে। তারপরে গোল্ডেন দণ্ড আরোপের পূর্বে যে কোনো সময় 345 ধারায় অপরাধ আপোষ মীমাংসা হতে পারে, সেটা কোর্টের ভিতরে অথবা বাইরে। অর্থাৎ দণ্ড যখন দেয় নাই এখনো, মানে রায় এখনো দেয় নাই, তার পূর্বে যে কোনো সময় আপোষ মীমাংসা হতে পারে। এটা কোর্টের ভিতরে হইতে পারে, কোর্টের কি বাইরে হইতে পারে। কি হয়েছে বলেন তো? 345 সব ক্ষেত্রেই দেখেন, অপরাধের আপোষ করার জন্য অন্যভাবে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি গোল দিবেন 18 বছরের কম বয়স্ক হলে, বা গোল দিবেন জড়বুদ্ধ হলে, বা পাগল হলে, তার পক্ষে চুক্তি সম্পাদনের যোগ্যতা সম্পন্ন, আন্ডারলাইন করবেন, তার পক্ষে চুক্তি সম্পাদনের যোগ্যতা সম্পন্ন কোন ব্যক্তি আদালতের অনুমতি নিয়ে আপোষ মীমাংসা করতে পারে। এটা এটা বুঝেন। বলতেছে ধরেন যে ভিকটিম যারে আহত করছে সে, তার বয়স 10 বছর, এখন আইনের দৃষ্টিতে সে এখনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয় নাই, তাহলে সেই ক্ষেত্রে তার সম্মতি দেওয়ার কোনো যোগ্যতা নাই। তাহলে এই ক্ষেত্রে তার পক্ষে তার যে অভিভাবক আছে সে আপোষ মীমাংসা করতে পারে। এটা পাগলের ক্ষেত্রে প্রযোজ্য, জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রেও প্রযোজ্য। আশা করি বুঝতে পারছেন। তারপরে আমরা চলে আসি 345-এর 6 ধারা অনুযায়ী অপরাধের আপোষ মীমাংসা গোল দিবেন আসামির খালাস বলে গণ্য হবে। যদি কোনো অপরাধে আপোষ মীমাংসা করে তাহলে এটা আসামির কি বলে গণ্য হবে? খালাস বলে গণ্য হবে। সো আপনারা এখানে দুইটা কথা একটু লেখা দরকার, এই দুইটা কথা একটু লেখেন। যার লেখা আছে তার আর দরকার নাই। 345 ব্র্যাকেটে 1 এক ধারা লেখেন, 345 ব্র্যাকেটে 1 তীর চিহ্ন দিয়ে লেখেন আদালতের অনুমতি ব্যতীত, আদালতের অনুমতি ব্যতীত। আর 345 ব্র্যাকেটে 2
345 ব্র্যাকেটে 2, এটা দিয়ে লেখেন আদালতের অনুমতি নিয়ে। আদালতের অনুমতি নিয়ে। জি স্যার। আচ্ছা, তাহলে 345-এর 1-এ আপস মীমাংসা করতে হলে আদালতের অনুমতির দরকার আছে? নাই। বা 345-এর 2-এ আদালতের অনুমতির দরকার আছে। তো আপিলে চলে আসি আমরা। আপিল দেখেন, যেহেতু 345 ধারায় অপরাধ আপস মীমাংসা আসামির খালাস বলে গণ্য হয়, সেহেতু খালাসের বিরুদ্ধে আপিল করা যায়। তাই 345 ধারায় আপস মীমাংসার বিরুদ্ধে 417 ধারায় গোল দিবেন, সরকার আপিল করতে পারে। অর্থাৎ এই জিনিসটা খেয়াল করবেন যে আপনি আজ থেকে মনে রাখেন, ফৌজদারি কার্যবিধিতে খালাস দিলেই আপিল। খালাস দিলেই কি আপিল, তাতে ওই খালাসটা যেভাবেই প্রদত্ত হোক না কেন, এটা আপস মীমাংসার খালাস হোক 300, আমি 345, সরি 245, 247, 248, 265 265 339 মনে আছে? যত জায়গায় খালাস আছে কেন, মানে থাকুক না কেন, খালাস দিলেই আসামির প্রতিকার কি আপিল। সো এই যে যে আপস মীমাংসার ক্ষেত্রে যে খালাসটা দিচ্ছে, এই খালাসের বিরুদ্ধে আপিল কে করবে বলেন? কে করবে? সরকার। বুঝতে পারছেন? এখানে আর একটা স্টার দিয়ে লেখেন। স্টার দিয়ে লেখেন যে আপিল বা রিভিশন পর্যায়েও আপস মীমাংসা হতে পারে। আপিল বা রিভিশন পর্যায়েও, আপিল বা রিভিশন পর্যায়েও আদালতের অনুমতি সাপেক্ষে আপস মীমাংসা হতে পারে। আদালতের অনুমতি সাপেক্ষে আপস মীমাংসা হতে পারে। তাহলে তাহলে আমরা যে জিনিসটা জানলাম, আপিল পর্যায়ে বা রিভিশন পর্যায়েও আদালতের অনুমতি সাপেক্ষে আপস মীমাংসা হতে পারে। তা আপিল আপিল পর্যায়ে যদি আপস মীমাংসা হয়ে গেল, তাহলে আপিলে তো একটা সিদ্ধান্ত দিয়ে দিবে, আর তো আর মামলা আপিল থাকতেছে না। তো জাস্ট এটা আদালত অনুমতি দিলে আপিল বা রিভিশন পর্যায়েও আপস মীমাংসা হতে পারে, এটা হলো মূল কথা। তো তাহলে আপস মীমাংসা নিয়ে আমাদের ফৌজদারি কার্যবিধিতে মোটামুটি এই তথ্যগুলাই আছে, এর বেশি নাই। এবং আপনি এটা যদি মনে রাখেন তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন, আমরা বিগত বছরের প্রশ্নে আসি। এখন আমি একটা কথা বলে দিই, সেটা হলো অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন কোন অপরাধ আপস করা যায়, কোন কোন অপরাধ আপস করা যায় না। তো ওখানে যে টেবিল আছে, টেবিলে অনেকগুলো অপরাধের কথা বলা আছে। এত অপরাধ তো আমার মুখস্থ করার সময় নাই, এবং এত কষ্টও করা যাবে না, ওখানে পণ্ডশ্রম দেওয়া যাবে না। তাহলে আমার যেটা মনে রাখতে হবে যে যেগুলো গুরুতর অপরাধ, এই অপরাধ কখনো আপস করা যায় না। ধরেন হত্যা, খুন, ধর্ষণ, ডাকাতি, দস্যুতা, এইগুলা কখনোই কি করা যায় না, আপস মীমাংসা করা যায় না। তাহলে আপস মীমাংসা করা যায় ছোট ছোট যে সকল অপরাধ, আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ, প্রতারণা, এইগুলা আপস মীমাংসা করা যায়। তো আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি। দেখেন 1 নম্বর প্রশ্নটা, যে কোনো মামলা আপস মীমাংসার মাধ্যমে নিষ্পন্ন করা হলে আসামি ড্যাশ বলে গণ্য হবে, কি হবে বলেন? খালাস। ইসমাইল বলেন তো, এই খালাসের বিরুদ্ধে প্রতিকার কি ইসমাইল? আপিল সরকার সরকার আপিল। করতে হবে, সরকার করবে আপিল, নাকি? 2 নম্বর প্রশ্নটা দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর কোন ধারায় আপসযোগ্য মামলার বিষয় বর্ণিত হয়েছে? আপসযোগ্য মামলার বিষয় এখানে কোন ধারা? 345। আর দ্বিতীয় তফসিলের কত কলাম? দ্বিতীয় তফসিলের 6ষ্ঠ কলাম। ঠিক আছে। আমরা 3 নম্বর প্রশ্ন যদি দেখি, যে পেনাল কোডের 324 ধারায় শাস্তিযোগ্য অপরাধ আপস করতে পারে। 324-এ কি আছে আপনাদের, আমরা যখন দণ্ডবিধি পড়বো তখন জানবেন।
বাট ব্যাখ্যায় বলা আছে 324-এ আছে মারাত্মক অস্ত্রের সাহায্যে স্বেচ্ছায় আঘাত দেওয়া। মারাত্মক অস্ত্রের সাহায্যে স্বেচ্ছায় আঘাত দেওয়া আপোষ করা যাবে। এই জায়গায় তো অপশনে বলছে যে আপোষ করতে পারে, শাস্তি আপোষ আপোষ করতে পারে পাবলিক প্রসিকিউটর, আসামি, ম্যাজিস্ট্রেট, ভিকটিম। কে পারে? ভিকটিম। মানে ভিকটিম যদি সম্মতি দেয় তাহলে আপোষ করা যেতে পারে। ব্যাখ্যা দেখেন, মারাত্মক অস্ত্র দ্বারা স্বেচ্ছায় জখম করার অপরাধ সেই ব্যক্তি আপোষ করতে পারে যে আঘাতপ্রাপ্ত হয়েছে, তবে এই ক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হবে। ঠিক আছে। ওই যে আমরা একটু আগে পড়ে এসেছি না যে 345-এর একই আপোষ মীমাংসা করতে হলে আদালতের অনুমতির দরকার নাই, কিন্তু 345-এর 2-এ আপোষ মীমাংসা করতে হলে অবশ্যই আদালতের অনুমতির প্রয়োজন আছে। তো আমরা সেলফ প্র্যাকটিসের 2 নাম্বার প্রশ্নটা যদি একটু দেখি। ফৌজদারি কার্যবিধি 345 ধারায় অপরাধের আপোষ মীমাংসা করা যেতে পারে দণ্ড আরোপের পূর্বে যে কোনো সময়। ফৌজদারি কার্যবিধি 345 ধারায় অপরাধের আপোষ করা যেতে পারে আদালতের অনুমতি বা অনুমতি ছাড়া। দেখছেন? 6 নম্বরে চলে আসেন, 6 নম্বরে 3টে স্টার দেন। 345 ধারায় আপোষ মীমাংসার ক্ষেত্রে আপিল করতে পারে সংক্ষুব্ধ পক্ষ, এজাহারকারী, অভিযোগকারী, সরকার। কে করতে পারে? সরকার। ঠিক আছে। তারপরে আহ 9 নম্বর প্রশ্নটা একটু দেখি। আহ সাক্ষ্য প্রমাণে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি মনে করে তার দণ্ড দেওয়ার যে এখতিয়ার আছে তা অপেক্ষা অধিকতর দণ্ড অভিযুক্তকে দিতে হবে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট মকদ্দমার কার্যক্রম দায়রা আদালতে দাখিল করবে, ম্যাজিস্ট্রেট আসামিকে দায়রা আদালতে প্রেরণ করবে, দায়রা আদালত উক্ত অপরাধটির বিচার করবে। উপরের সবগুলো। উত্তর বলছে উপরের সবগুলো। এখন এখানে একটু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনীয়তা আছে, আমার কথা আগে শুনেন। সেটা হলো যে আমি একটু আগে চলে যাই, আমরা একটু চলে যাই যে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি দণ্ড দিতে পারে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 32 ধারায় বলা হয়েছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5 বছর 10,000, 5 বছর 10,000। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 বছর 5,000। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছর 2 হাজার। এখন ওনাদের দণ্ড দেওয়ার ক্ষমতা সীমিত, কিন্তু ওনারা অনেক বড় বড় অপরাধের বিচার করতে পারে, কিন্তু দণ্ড দিতে চাইলে 5 বছরের বেশি দিতে পারে না। বুঝছেন? এখন এই প্রশ্নে জানতে চেয়েছে, ধরেন একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আমি উদাহরণস্বরূপ বললাম, এমন একটা অপরাধের বিচার করছে যে অপরাধের বিচার 10 বছর, সর্বোচ্চ সাজা কত? 10 বছর। বাট উনি দণ্ড দিতে পারে কত? 5 বছর। এখন বিচার শেষে ওনার যদি মনে হয় যে এই লোকটার আসলে 5 বছর না, তার সাজা আরো বেশি হওয়া দরকার, তাহলে উনি তো আর সাজা দিতে পারতেছে না, তখন উনি আর ওই মামলায় সাজা দিবে না। ওই মামলাটা উনি উনি কার অধীনস্থ? ওই দায়রা আদালতের। দায়রা আদালতে ট্রান্সফার করে দিবে 347 ধারায়। বুঝতে পারছেন? কত ধারায়? 347 ধারায়। ঠিক একইভাবে এই সেম বিধানটা প্রযোজ্য যদি দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তো 3 বছরের বেশি দিতে পারে না, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে কত? 2 বছর। এখন ওনারা একটা মামলার বিচার করছে যে মামলার সাজা আরো বেশি দেওয়ার ক্ষমতা, মানে ওই ধারায় সাজা আরো বেশি হতে পারে, বাট ওনাদের ক্ষমতা নাই। তখন ওনরা বিচার শেষে যদি মনে করে যে আরো বেশি সাজা দেওয়া দরকার, তখন ওনরা এই মামলাটা ট্রান্সফার করে পাঠিয়ে দিবে চিফ স্যারের কাছে। 349 ধারা। কত ধারা? 349। তাহলে আমার মনে রাখবেন, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই দুইজনের প্রযোজ্য। এনরা যদি উনাদের দণ্ড দেওয়ার যে ক্ষমতা আছে এর চেয়ে বেশি যদি দণ্ড দেওয়ার দরকার হয়, তাহলে উনরা দণ্ড না দিয়ে দায়রা আদালতে পাঠাই দিবে 347। আর দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের দণ্ড দেওয়ার যে ক্ষমতা আছে, উনরা যদি মনে করে দণ্ড এর চেয়ে বেশি হওয়া দরকার, তাহলে উনরা দণ্ড না দিয়ে পাঠাই দিবে কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। কত ধারায়? 349 ধারায়। তো এখানে এখানে একটা কথা একটু লেখেন, ধারা 347 লেখেন, ধারা 347। 347 লিখছেন? এরপর আবার 30 দিয়ে লেখেন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট হস্তান্তর করবে, হস্তান্তর করবে দায়রা আদালতে। ঠিক আছে। নিচে লেখেন ধারা 349, ধারা 349, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট
দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হস্তান্তর করবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট। জি স্যার। তাহলে এখানে দুইটা ধারা আমরা পড়লাম, একটা হলো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট উনি যদি বেশি সাজা দিতে চায় কার কাছে পাঠাবে? দায়রা জজের কাছে 347। আর দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হলে পাঠাবে কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে 349। ধন্যবাদ। তারপরের প্রশ্নটা দেখেন, 10 নম্বর প্রশ্ন। ফৌজদারি কার্যবিধির কত ধারায় ওপেন কোর্টের উল্লেখ আছে? ওপেন কোর্ট আন্ডারলাইন করেন। ওপেন কোর্ট আছে 352 ধারায়। আমরা একটু ব্যাখ্যা পড়ি, দেখেন। বিচারের একটি প্রধান নীতি হলো বিচার হবে উন্মুক্ত আদালতে, ওপেন কোর্ট, অর্থাৎ বিচারিক কার্যক্রম যেমন বিচার, শুনানি, চার্জ গঠন, সাক্ষ্য গ্রহণ ইত্যাদি পরিচালনা করার সময় জনগণের উপস্থিত থাকার অধিকার থাকবে। তাহলে যদি বলে যে ফৌজদারি কার্যবিধিতে প্রকাশ্য আদালতে বিচার কার্যক্রম পরিচালিত হবে, এই বিধানটা আছে কত ধারায়? 352। এখানে আশেপাশে আবার লেখেন ক্যামেরা ট্রায়াল, CAMERA, ক্যামেরা, CAMERA, ক্যামেরা ট্রায়াল, TRIAL, ক্যামেরা ট্রায়াল, বা বাংলা লেখেন ব্র্যাকেটে রুদ্ধদ্বার কক্ষে বিচার, রুদ্ধদ্বার কক্ষে বিচার, কক্ষে বিচার, রুদ্ধদ্বার কক্ষে বিচার। 53 দিয়ে লেখেন 352 ধারা, 352 ধারা, রুদ্ধদ্বার কক্ষে বিচার। এখন এই বিধানটা বুঝেন। ধরেন প্রকাশ্য আদালতে যেরকম বিচারের বিধান আছে, ঠিক একইভাবে কিছু কিছু স্পর্শকাতর মামলা আছে যে এইগুলা মানুষের সকল জনগণের সামনে বিচার করা যায় না। যেরকম ধর্ষণের মামলা, বা কোনো শিশু কোনো অপরাধ করছে বা সামনে শিশুর সাথে ঘটছে, এই মামলাগুলো মানুষের জনসম্মুখে প্রচার করা মানে বিচার করা যায় না। সেই ক্ষেত্রে রুদ্ধদ্বার কক্ষে বিচার করতে পারে ফৌজদারি আদালত, ইচ্ছা করলে। সকল মামলার ক্ষেত্রে না, কিছু কিছু স্পর্শকাতর মামলার ক্ষেত্রে এই রুদ্ধদ্বার কক্ষ বলুক আর প্রকাশ্য আদালত বলুক, দুইটাই আছে আমাদের ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 352। এখন ক্যামেরা ট্রায়াল মানে আবার এইটা বুঝেন না যে যে জায়গা বিচার করতেছে সেই জায়গায় সিসি ক্যামেরা থাকবে, বা এই যে যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে, হচ্ছে না, সরাসরি সম্প্রচার করতেছে, এটা কিন্তু ক্যামেরা ট্রায়াল বলেন তো? ক্যামেরায় দেখাচ্ছে, ক্যামেরা ট্রায়াল না? না, এটা ক্যামেরা ট্রায়াল না। ক্যামেরা ট্রায়াল হলে কেউই দেখতে পারতো না, সাধারণত মামলার পক্ষ যারা তারা ছাড়া অন্যান্য কেউ দেখার সুযোগ ছিল না। বুঝছেন? একটু লেখেন ধারা 353। আর একটু লিখতে হবে ধারা 353। 30 দিয়ে লেখেন আসামি, আসামি বা তার পক্ষের উকিলের উপস্থিতিতে আদালত সাক্ষ্য গ্রহণ করবে। আসামি বা তার পক্ষের উকিলের উপস্থিতিতে আদালত সাক্ষ্য গ্রহণ করবে। এই কথার আসলে অর্থ কি? আমরা জানি যে যখন সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয় তখন ওই মুহূর্তে আসামিরা কাঠগড়ায় এসে দাঁড়ায় থাকে। যারা কোর্টে যান তারা ভালো জানেন, আর না জানলেও শুনেন। আসামিরা কাঠগড়ায় দাঁড়ায় থাকে, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করে, সাক্ষীদের জেরা করে।
এখন দেখা গেল যে কোনো আসামি নাই, মানে আসামি উপস্থিত ওই দিন হয় নাই, তাহলে আসামির যদি সময়ের আবেদন মঞ্জুরও করে, তাহলে ওই ক্ষেত্রে অ্যাটলিস্ট থাকা লাগবে কার? আসামি পক্ষের আইনজীবী। হয় স্বয়ং আসামির থাকা লাগবে, নইলে আসামি পক্ষের আইনজীবী থাকা লাগবে। এই দুইজনের কেউই যদি না থাকে তাহলে সাক্ষ্য গ্রহণ করা যাবে না। তাহলে পরীক্ষায় যদি আসে যে আসামি বা তার পক্ষের আইনজীবীর উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে, এই বিধানটা আছে কোথায়? 353 ধারায়। এখন কিছু ক্ষেত্রে এই বিধানটা প্রযোজ্য নাও হতে পারে, সেটা হলো ব্যতিক্রম। ধরেন একমাত্র আসামি, সে জীবনে হাজিরও হয় নাই, জামিনও পায় নাই, তার বিরুদ্ধে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া হচ্ছে, ওই যে হুলিয়াজারি করছে, ক্রোক করছে, তাহলে তার ক্ষেত্রে তো দেখা গেল উকিলও নাই। আচ্ছা, যাই হোক। সো এই পর্যন্ত আমরা যা পড়লাম অনলাইন অফলাইনে আমার সাথে এই মুহূর্তে যারা আছেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে দয়া করে জিজ্ঞাসা করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে নাকি বুঝতে পারতেছেন না? শুনেন, আচ্ছা ঠিক আছে, আমরা রায়ে চলে যাই। রায়, রায় বা জাজমেন্ট। দেখেন এটা হলো 366 থেকে কত, 373। রায় বা জাজমেন্ট এই সম্পর্কে আলোচনা করছে আমাদের ফৌজদারি কার্যবিধি 366 থেকে 373। তো আমরা একটু পড়া শুরু করি। দেখেন, রায় আসলে যখন মামলার বিচার টিচার শেষ, পিডাব্লিউ শেষ, 342 শেষ, সাফাই সাক্ষী শেষ, যুক্তিতর্ক শেষ, তাহলে মামলার তো আর এখন রায় ঘোষণা ছাড়া আর কোনো আহ পর্যায় অবশিষ্ট নেই। তাহলে সেই ক্ষেত্রে রায় দিবে। এখন রায় দুই ধরনের মানে বিষয় ঘটতে পারে। এক হলো হয় তারে খালাস দিবে, আর নাহলে তারে কি দণ্ড দিবে। এই দুইটা ছাড়া কিন্তু আর কোনো কিছু ঘটার সম্ভাবনা নাই। তাহলে দেখেন, গোল দিবেন বিচার সমাপ্ত হবার পর, বিচার সমাপ্ত হবার পর, অথবা গোল দিবেন নোটিশ দিয়ে। নোটিশ দিয়ে নোটিশের উপরে একটু তীর চিহ্ন দিয়ে লেখেন পক্ষ বা উকিল। পক্ষ বা উকিল, এই যে নোটিশ আছে, নোটিশ, নোটিশ দিয়ে নোটিশের উপর নোটিশ গোল দিয়ে লিখবেন পক্ষ বা উকিল। পক্ষ বা উকিল মানে নোটিশটা কারে দিবে? পক্ষরে অথবা তার উকিল। নির্ধারিত দিনে গোল দিবেন প্রকাশ্য আদালতে বিচারের রায় ঘোষণা করা হয়। এখানে এখানে বেশ কয়েকটা কথা লুকায়িত আছে। দেখেন, যদি বলে যে রায় ঘোষণা করবে কখন, বিচার শেষ হওয়ার সাথে সাথে রায় ঘোষণা করতে পারে, একদিনও দেরি না, যেদিনই যুক্তিতর্ক হয়েছে আদালত ইচ্ছা করলে সেই দিনও রায় ঘোষণা করতে পারে, অথবা ভবিষ্যতে কোনো দিনেও রায় ঘোষণা করতে পারে। তাহলে ওই ক্ষেত্রে অবশ্যই পক্ষরে অথবা তার উকিল কি দিবে? নোটিশ দিবে যে অমুক তারিখে রায় ঘোষণা করা হবে। রায়টা কোন আদালতে দিবে? প্রকাশ্য আদালতে। কি আদালত বলেন? প্রকাশ্য আদালত। ভিন্নরূপ বিধান না থাকলে প্রত্যেকটি রায় আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক লিখিত হবে। প্রিজাইডিং অফিসার, আদালতের প্রিজাইডিং অফিসার মানে হলো যিনি বিচার কার্যক্রম পরিচালনা করে তিনিই হলেন আদালতের প্রিজাইডিং অফিসার। অর্থাৎ পরোক্ষভাবে আমরা বলতে পারি যে জজ বা ম্যাজিস্ট্রেট ইনরাই হলো আদালতের প্রিজাইডিং অফিসার। তাহলে আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক লিখিত হবে, বা তার শ্রুত লিখন হতে, আন্ডারলাইন করেন, শ্রুত লিখন মানে তিনি বলবে আর আর একজন কি টাইপ করবে। আমাদের ওই যে যারা গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন স্যারের কাছে যাবেন, দেখবেন যে উনি বলে আর আর একজন লেখে, এটা হলো শ্রুত লিখন। ঠিক আছে, উনি সরাসরি নিজে করতেছে না। তাহলে শ্রুত লিখন হতে আন্ডারলাইন করবেন আদালতের ভাষা বা ইংরেজি ভাষায় লিখতে হবে। আদালতের ভাষা অথবা কি ইংরেজি ভাষা। এর নিচে একটু তীর চিহ্ন দিয়ে লেখেন 367 দ্বারা, 367 দ্বারা। কি নির্মল, 367 লিখছেন? So, এখানে একটা জিনিস দেখেন, মানে বেশ কতগুলো কথা আছে। প্রশ্ন আসতে পারে যে রায় লিখবে কে? আদালতের প্রিজাইডিং
অফিসার বা তার শ্রুত লিখন হতে অন্য কোনো ব্যক্তি। কিসের কোন ভাষায়? আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায়। দেখেন এর আগে আমরা ভাষা কোন জায়গা পাইছি একটু শুনেন আমি বলি। আপনাদের হয়তো বা ভাষা ভাষা মনে আছে যে কোথায় আমরা ভাষা পাইছি। আচ্ছা দেখেন, আমরা পাইছিলাম প্রথম ভাষা পাইছিলাম 164 ধারায়। দোষ স্বীকারের ভাষা কি হবে এটা বলেছিল 364 ধারায়, আসামির ভাষা, আদালতের ভাষা বা ইংরেজি ভাষা। আচ্ছা এরপরে আমরা পাইছিলাম চার্জের ভাষা কি হবে, আদালতের ভাষা বা ইংরেজি ভাষা। আর এই যে 367-তে এসে পেলাম রায়ের ভাষা কি হবে, রায়ের ভাষা কি হবে, আদালতের ভাষা বা ইংরেজি ভাষা। ঠিক আছে, এখানে স্টার দিয়ে একটু নিচে লেখেন, স্টার দিয়ে নিচে লেখেন যে 366 ধারা অনুসারে, 366 ধারা অনুসারে রায় ঘোষণা করা হবে, রায় ঘোষণা করা হবে আদালতের ভাষায়, আদালতের ভাষায় অথবা, অথবা আসামি বা, আসামি বা তার কৌশলীর, তার কৌশলীর বোধগম্য, বোধগম্য অন্য কোনো ভাষায়। এবং পক্ষগণ অনুরোধ করলে, পক্ষগণ অনুরোধ করলে বিচারক সম্পূর্ণ রায় পড়ে শোনাবেন। পক্ষগণ অনুরোধ করলে বিচারক সম্পূর্ণ রায় পড়ে শোনাবেন। এখানে বেশ কতগুলো কথা আছে শুনেন, বোঝার বিষয় আছে। আহ 366 ধারায় আমরা এর আগে জানলাম যে রায়ের ভাষা হবে আদালতের ভাষা বা ইংরেজি ভাষা। এটা হলো 367-তে যে কথাটা বলছিল, আদালত যে রায়টা লিখছে ওই রায়টা হয় লিখবে আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায়। এখন 366 ধারায় বলছে রায় ঘোষণা করবে, ঘোষণা, ঘোষণা করবে আদালতের ভাষায় অথবা আসামি বা তার কৌশলী, পক্ষ বা তার কৌশলীর কিসের ভাষা বলেন, তারা যেটা বুঝতে পারে। ঠিক আছে, তারা যেটা বুঝতে পারে। এখন বিষয়টা হলো যে ধরেন একজন নাইজেরিয়ান একজন আসামি, তার বিরুদ্ধে আমাদের আহ, গোপালগঞ্জের ম্যাজিস্ট্রেট আদালত নাইজেরিয়ান আসামিরে ধরেন এই যে কোনো একটা চুরির জন্য তারা 2 বছর কারাদণ্ড প্রদান করছে। এখন রায়ে, রায়টা তো উনি লিখবে আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায়। মানে আদালতের ভাষা মানে উনি ইচ্ছা করলে বাংলাও লিখতে পারে অথবা ইংরেজি। এখন এটা তো 367-র বিষয়বস্তু, আদালতের ভাষা বা ইংরেজি ভাষা। এখন নাইজেরিয়ান আসামি বাংলাও বুঝে না, ইংরেজিও বোঝে না। তা রায়ের ভাষা যাই হোক না কেন যখন ঘোষণা করবে, কি ঘোষণা করলো এটা তারে অবশ্যই বুঝাই দিতে হবে। তাহলে ওখানে হয় আদালতের ভাষা যদি বলে সে তো নাও বুঝতে পারে, তাহলে অবশ্যই আসামি যে ভাষায় বুঝে তারা সেই ভাষায় ওই রায় বুঝাই দিতে হবে। তাহলে রায় ঘোষণা করতে হবে আদালতের ভাষা, আসামি বা তার কৌশলীর ভাষা, এটা হলো 366। আর রায়ের ভাষা মানে রায় কোন ভাষায় লিখবে এটা হলো আদালতের ভাষা বা ইংরেজি ভাষা। এটা আছে কত, 367। বুঝছেন?
খুব ইজি, সেটা হলো যে রায় ঘোষণা করবে, লেখা কি আছে সেটা পরের বিষয়, ঘোষণা করবে আদালতের ভাষায় বা আসামি বা তার কৌশলীর বোধগম্য ভাষায়। এটা হলো 366। আর রায়টা লিখবে আদালতের ভাষা বা ইংরেজি ভাষা, লিখবে আদালতের ভাষা বা ইংরেজি ভাষা। আর যখন ঘোষণা করবে তখন আদালতের ভাষা অথবা আসামির ভাষা বা তার কৌশলীর বোধগম্য ভাষা। বুঝছেন? হ্যাঁ। এই 2 দিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে এক চীনা তরুণ আইসে আমাদের গোপালগঞ্জের এক মেয়েরে বিয়ে করছে, দেখছেন? এখন ধরেন ও যে কোনো এক আকাম করছে, করার পরে ওর বিরুদ্ধে মামলা করছে, করার পরে শোনেন এই, ও যে কোনো একটা, ধরেন ও যে কোনো একটা অপরাধ করছে, করার পরে ও যাইয়া গোপালগঞ্জের পুলিশের কাছে যে ধরা দিছে যে আমি অমুক অপরাধ করছি, তখন ও গিয়ে 164-এ দোষ স্বীকার যদি করে ম্যাজিস্ট্রেটের কাছে, তাহলে ওর ওই ভাষাটা হবে আপনার আদালতের ভাষা, ইংরেজি ভাষা বা অভিযুক্তের ভাষা। তাহলে ও তো ইংরেজি তো বুঝে না, তাহলে ও চাইনিজ ভাষায় দিবে আর ওইটা ট্রান্সলেট করে লিখবে, এটা 164। আচ্ছা, এরপরে যখন আদালত ওর বিরুদ্ধে চার্জ গঠন করবে, চার্জ গঠনটা করবে আদালতের ভাষা অথবা কি ইংরেজি ভাষা। ঠিক আছে, এখন বিচার টিচার শেষে, যখন বিচার শেষ হয়ে গেল, তখন ওরে, ধরেন ওরে 1 বছরের কারাদণ্ড দিছে। 1 বছরের কারাদণ্ড দিলে এখন ওরে যে 1 বছরের কারাদণ্ডটা দিয়া হইলো, এটা ওর ভাষায় ওরে বুঝাই দিতে হবে। 366 ধারায় বলছে যে রায় ঘোষণার ভাষা হবে আদালতের ভাষা বা আসামি বা তার কৌশলীর ভাষা। ঠিক আছে। আর ওই যে রায়টা তারা চাইনিজ ভাষায় বুঝাই দিল, এখন বিচারক তো আর চাইনিজ ভাষায় রায় লিখবে না, বিচারক রায় লিখবে আদালতের ভাষা অথবা ইংরেজি ভাষা। এইটা হলো 367। এখন আমরা চলে আসি রায়ে যে সকল বিষয় উল্লেখ করতে হবে। রায়ে নিম্নলিখিত বিষয়সমূহ উল্লেখ থাকতে হবে: বিচার্য বিষয়সমূহ, সিদ্ধান্ত, সিদ্ধান্তের কারণ, মানে কোন বিষয় নিয়ে এই মামলাটা বিচার হয়েছে সেটার বলছে বিচার্য বিষয়। সিদ্ধান্ত, সিদ্ধান্তের কারণ, কেন তারে দণ্ড বা খালাস দেওয়া হলো, আসামি যে অপরাধে দণ্ডবিধি বা অন্য আইনের অধীন শাস্তি পেল, আসামি কোন আইনের কোন বিধি বলে তারে সাজা দেওয়া হলো, সেটা অবশ্যই ওখানে থাকবে। এবং শাস্তি এটা আছে কত, 367। তাহলে রায়ে মোটামুটি এই বিষয়গুলো থাকবে, রিডিং পড়বেন, পরীক্ষায় প্রশ্ন আসবে যে রায়ে কি কি বিষয় উল্লেখ থাকতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন আমরা চলে আসবো বিকল্প রায়, জাজমেন্ট ইন অল্টারনেটিভ। জাজমেন্ট ইন অল্টারনেটিভ বিকল্প রায়ে আমি আপনাদের এখন একটা এডিশনাল পেজ দিব। এই মুহূর্তে আমার সামনে যারা আছেন, এই এডিশনাল পেজটা কার কার আছে, যা সাত তুলেন, আছে কার কার কাছে? আহ সঞ্চিতা আছে? 1 2 3 4 স্যার আপনার কাছে আছে। আছে? অনেক আগের যা ওইটাই আছে। কয়জনের কাছে? 5 জনের কাছে আছে। এই জায়গা কয়জন আছেন, মানে আমি প্রিন্ট দিব তো, তাহলে প্রিন্ট দিয়ে আপনাদের দিয়ে দিব। কয়জনের কাছে আছে? আচ্ছা, আমরা বিকল্প রায়, বিকল্প রায় জাজমেন্ট ইন অল্টারনেটিভ 367-3 ধারায় আছে। 367-3 ধারায় এই বিষয়টা কি আগে একটু বুঝেন, তারপরে পেজটা লাগায়েন, আগে বুঝে নেন আর কি। বিকল্প রায় হলো যে যখন কোনো ব্যক্তি একটা অপরাধ করছে, করার পর এখন আদালতের কাছে মনে হচ্ছে যে এই অপরাধটা অমুক ধারায় হতে পারে, আবার অমুক ধারায়ও হতে পারে, এটা দুইটা ধারায় সংজ্ঞাধীন অপরাধ। আপনাদের আমি তো চার্জ পড়ালাম কিছুদিন আগে, আপনার কাছে আপনাদের মনে আছে কিনা 235-এর 2-এ যে অপরাধ হয়েছে একটা, হয়েছে ধাক্কা দিয়ে ফেলে দিছে, এটা 323 হয়, আবার 352 হয়। কত? 323 হয়, 352 হয়। আবার অর্থাৎ যখন কোনো ব্যক্তি একটা কাজ করছে, এখন ওই কাজটা দণ্ডবিধির 2 বা ততোধিক ধারায় সংজ্ঞায়িত অপরাধের মধ্যে পড়ে, অথবা একটা ধারার দুইটা অংশের কোনটার মধ্যে শাস্তি পাবে এরকম পড়ে। এখন বিচারক সন্দিহান, বিচারকের কাছে মনে হচ্ছে যে সে 323-এও হতে পারে, 352-তেও হতে পারে। অথবা আবার আমি যদি বলি, আমরা সামনে দণ্ডবিধি পড়বো, দণ্ডবিধির 506 ধারায় বলেছে যে ক্রিমিনাল ইন্টিমিডেশন, অপরাধজনক ভীতি প্রদর্শনের সাজা,
অপরাধজনক ভীতি প্রদর্শনের সাজা কি? একজন ব্যক্তি যদি আর একজন ব্যক্তির ভয় দেখায়, তাহলে সাজা প্রথম অংশে বলছে 2 বছর, 506 দ্বিতীয় অংশ বলছে 7 বছর। তাহলে ভয় দেখানোর সাজা 506 ধারাই, বাট কখনো 2 বছর, কখনো কত, 7 বছর। এখন বিচারকের কাছে মনে হয়েছে যে ওই চীনা যুবক আমাদের পাত্রীরে ভয় দেখাইছে, বুঝতে পারছেন, গোপালগঞ্জের পাত্রীরে ভয় দেখাইছে। এখন বিচারকের কাছে মনে হচ্ছে যে অপরাধ একটা করছে, এটা কনফার্ম, কিন্তু এটা প্রথম অংশেও হইতে পারে, দ্বিতীয় অংশ হইতে পারে। এখন ধরেন প্রথম অংশে কারাদণ্ড কম কিন্তু অর্থদণ্ড বেশি, আর দ্বিতীয় অংশে কারাদণ্ড বেশি কিন্তু অর্থদণ্ড কম। তখন আদালত বলল যে তুমি 1 বছর 1 লাখ টাকা অথবা 5 বছর 10,000 টাকা, দুইটা সাজা ওনারে ওই দিল, যে কোনটা তুমি খাটবা এটা তোমার ব্যাপার, তুমি নিজে পছন্দ করে নাও। বিকল্প, তোমার বিকল্প সাজার ব্যবস্থা, সাজাও তোমার ব্যবস্থা করে দিলাম যে যদি তোমার টাকা থাকে তাহলে টাকা দিলে তোমার 1 বছর খাটার পরেই তুমি মুক্তি পাবা, আর যদি তুমি মনে করো যে তোমার টাকা নাই বা টাকা আছে মনে করতেছো তুমি দিবা না, তাহলে তুমি বেশিটা খাটবা। বুঝতে পারছেন? তাহলে বিকল্প পদ্ধতিতে চার্জের যে এই যে যে বিকল্প পদ্ধতিতে বিচার বা রায়, বিকল্প রায়, সরি বিকল্প রায়, জাজমেন্ট ইন অল্টারনেটিভ বাস্তবে প্রয়োগ নাই, 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 বাট যদি বিশেষ কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে বিচারক এই পদ্ধতিতে রায় দিতে পারে। এবং এই বিধানটা আছে 367-র 3 ধারায়, এবং এটা শুধুমাত্র দণ্ডবিধির ক্ষেত্রেই প্রযোজ্য, কোনো বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাহলে বিকল্প পদ্ধতিতে বিচার কিসের ক্ষেত্রে প্রযোজ্য? দণ্ডবিধির ক্ষেত্রেই প্রযোজ্য, কোনো বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো আমরা একটু চলে আসি, দেখেন যে ফৌজদারি কার্যবিধি 1898 367-3 ধারায় বিকল্প রায় বা জাজমেন্ট ইন অল্টারনেটিভ সম্পর্কে বলা হয়েছে। এই ধারায় বলা হয়েছে দণ্ডবিধির অধীন দণ্ড দেওয়া হলে অপরাধটি, আন্ডারলাইন করবেন, উক্ত বিধির 2টি ধারা, মানে দণ্ডবিধির কয়টা ধারা? 2টা ধারা মধ্যে কোন ধারার অন্তর্ভুক্ত অথবা একই ধারার, আন্ডারলাইন করুন, একই ধারার 2টি অংশের কোন অংশের অন্তর্ভুক্ত সেই সম্পর্কে সন্দেহ থাকলে আদালত স্পষ্ট রূপে প্রকাশ করবেন এবং বিকল্প রায় প্রদান করবেন। তাহলে দণ্ডবিধির 2টা ধারা অথবা কি একটা ধারার 2টা অংশ। সো এখানে আমরা যদি ইংরেজিটা একটু পড়ি, যে হোয়েন দ্য কনভিকশন ইজ আন্ডার দ্য পেনাল কোড, মানে যখন এই সাজাটা দেয়া হচ্ছে কিসের? দণ্ডবিধির অধীন, এন্ড ইট ইজ ডাউটফুল, সন্দেহজনক, আন্ডার হুইচ অফ টু সেকশন, মানে 2টা ধারার কোনটার মধ্যে, অর আন্ডার হুইচ অফ টু পার্টস অফ দ্য সেম সেকশন, অথবা একই ধারার কোন অংশের মধ্যে, অফ দ্যাট কোড দ্য অফেন্স ফলস, কোনটার মধ্যে পড়ে ওই সাজাটা পড়বে, দ্য কোর্ট শ্যাল ডিস্টিংক্টলি এক্সপ্রেস দ্য সেম অ্যান্ড পাস জাজমেন্ট ইন দ্য অল্টারনেটিভ, তাহলে ওই বিকল্প পদ্ধতিতে রায় প্রদান করতে পারবে। সো আমরা ধারাটি থেকে বোঝা যায় বিকল্প রায়ের বিষয়টি সাধারণভাবে রায় দেওয়ার পদ্ধতি থেকে সম্পূর্ণ ভিন্ন একটি পদ্ধতি, এবং এই পদ্ধতিতে ফৌজদারি কার্যবিধি অনুসারে শুধুমাত্র দণ্ডবিধির অধীনে দণ্ড দেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য। সো আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ফৌজদারি আদালত বিকল্প পদ্ধতিতে রায় দিতে পারে কোন কোন আইনের অধীনে? দণ্ডবিধি। বিশেষ আইনের ক্ষেত্রে কিন্তু বিকল্প পদ্ধতিতে রায় দিতে পারবে না। ঠিক আছে? তো এখন প্রশ্ন হচ্ছে বিকল্প রায় কি? দেখেন বিকল্প রায় হচ্ছে যখন বিচারক সাক্ষ্য প্রমাণের মাধ্যমে বুঝতে পারবেন আসামি একটি অপরাধ করেছে, এটা কনফার্ম, কিন্তু অপরাধটি কোন আইনের কোন 2টি ধারার অন্তর্ভুক্ত বা একটি ধারার 2টি অংশের কোন অংশের অধীনে সংগঠিত অপরাধ সে সম্পর্কে বিচারকের সন্দেহ থাকে, তখন বিচারক সন্দেহ করা অপরাধ 2টির বা একই ধারার 2টি অংশের অপরাধ 2টির শাস্তি আলাদা করে তার রায় উল্লেখ করবেন এবং আসামিকে পছন্দ করতে দিবেন আসামি কোন শাস্তি গ্রহণ করবেন। আসামি হয়েও যে সে খালি সাজা কাটবে তা না, তারাও পছন্দ করতে দিচ্ছে যে তুমি কি সোয়ার খাবা 10টা নাকি তোমার উষ্টা দেবো একটা, কোনটা খাবা এটা তুমি পছন্দ করো। ঠিক আছে? তো আমরা উদাহরণে চলে আসি, দেখেন ধরি ক আইনের 2টি ধারা হচ্ছে এক্স এবং ওয়াই, মানে ক একটা আইন, এর 2টা ধারা এক্স এবং ওয়াই। এক্স ধারার অপরাধের শাস্তি হচ্ছে 5 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা, মানে এক্স যে ধারা এটার সাজে 5 বছর 10,000, শাস্তি শাস্তি কত? 5 বছর 10,000। একইভাবে ওয়াই ধারার অপরাধের শাস্তি হচ্ছে 1 বছর 1 লাখ টাকা। তাহলে ওই জায়গায় আগেরটায় এক্স এ কারাদণ্ডের পরিমাণ বেশি, অর্থদণ্ডের পরিমাণ কম, আর ওয়াইতে অর্থদণ্ডের পরিমাণ 1 লাখ বা কারাদণ্ড মতো কত? 1 বছর। বিচারক যদি সাক্ষ্য প্রমাণ শেষে রায় প্রদানের সময় দেখেন যে
আসামি ক আইনের অধীনে একটি অপরাধ করেছে এটা কনফার্ম, কিন্তু অপরাধটি এক্স ধারার বর্ণিত অপরাধ নাকি ওয়াই ধারার বর্ণিত অপরাধ এটা সাক্ষ্য প্রমাণে স্পষ্ট না, তখন বিচারক দুইটি ধারার শাস্তি তার রায় উল্লেখ করে আসামিকে তার নিজের শাস্তি হিসেবে কোনটি পছন্দ সেটা পছন্দ করার সুযোগ দিবেন। তখন আসামি তার পছন্দ মতো শাস্তি তার নিজের শাস্তি হিসেবে গ্রহণ করবেন। যদি আসামি বড়লোক আসামি, বড়লোক মানে মানে ধনী আসামি, তার টাকা পয়সা আছে, সে চিন্তা করবে সে টাকা দিতে সে রাজি, কিন্তু এতদিন জেল খাটবে না, তখন আসামি নিশ্চয়ই ওই ধারার শাস্তিকে শাস্তি হিসেবে গ্রহণ করবেন, কারণ এখানে তাকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড দিতে হচ্ছে, এটা সত্য, কিন্তু জেল খাটতে হচ্ছে মাত্র কত, 1 বছর। অন্যদিকে যদি আসামি গরিব, যে আসামি গরিব সে আসামি পছন্দ করতে পারে এক্স ধারায় প্রদত্ত শাস্তিকে, কারণ এখানে 5 বছর জেল কাটতে হচ্ছে এটা সত্য, কিন্তু অর্থদণ্ড মাত্র কত, 10,000 টাকা। এভাবে বিচারক দুইটি ধারার শাস্তি বা একই ধারার দুইটি অংশের শাস্তি উল্লেখ করে আসামিকে তার নিজের শাস্তি পছন্দ করার যে সুযোগ দিবেন সেটাই বিকল্প রায় প্রদানের পদ্ধতি। তো লাস্টের অংশ যদি একটু পড়ি, প্রশ্ন আছে ভাই, বলেন। বুঝি না। 1 লক্ষ টাকা কে পাবে তাই? 1 লক্ষ টাকা পাবে রাষ্ট্র। দেখেন, অর্থদণ্ড সবসময় পাই কে, রাষ্ট্র। আর যদি ক্ষতিপূরণের কথা থাকতো, ক্ষতিপূরণ পেতে হচ্ছে পক্ষ। এই বিকল্প রায় ফৌজদারি কার্যবিধি অনুসারে কেবল দণ্ডবিধির অপরাধের ক্ষেত্রেই দেওয়ার সুযোগ আছে। বিচারক যদি মনে করেন আসামি একটি অপরাধ করেছে এটা কনফার্ম, কিন্তু সেটা দণ্ডবিধির 323 ধারা নাকি 352 ধারার সেটা নিয়ে সন্দেহ আছে, আবার কোন অপরাধ দণ্ডবিধির 506 পার্ট 1 নাকি 506 পার্ট 2 অপরাধ সেটা নিয়ে সন্দেহ আছে, অর্থাৎ সাক্ষ্য প্রমাণে পুরোপুরি স্পষ্ট না, সেক্ষেত্রে বিচারক দুইটি ধারার শাস্তিই তার রায় উল্লেখ করবেন এবং আসামিকে শাস্তি পছন্দ করার সুযোগ দিবেন। এভাবে বিকল্প রায় প্রদান করার সুযোগ ফৌজদারি কার্যবিধি 1898 367(3) ধারা প্রদান করেছে। যদিও বাস্তবে এই বিকল্প রায় পদ্ধতি প্রয়োগ হয় না, তবুও যদি কখন প্রয়োজন হয় তখন যাতে বিচারক এভাবে বিকল্প রায় প্রদান করতে পারেন সেই সুযোগটি ফৌজদারি কার্যবিধি 367(3) ধারায় রেখেছে। বুঝতে পারছেন? তাহলে আমাদের এই বিকল্প রায় কি কি প্রশ্ন হতে পারে? বিকল্প রায় প্রদান করা হয় 367(3) ধারায়। কোন আইনের অধীন? দণ্ডবিধির অধীন। দণ্ডবিধির দুইটি ধারা অথবা একটি ধারার দুইটি অংশ, সেই ক্ষেত্রে বিকল্প পদ্ধতিতে রায় দেওয়া হয়। তো আমরা এখানে একটু চলে আসি যে বিকল্প রায় বা জাজমেন্ট ইন অল্টারনেটিভ আইন পাঠে চলে আসেন। যে ফৌজদারি কার্যবিধির 367(3) ধারায় বিকল্প রায় নিয়ে আলোচনা করা হয়েছে। দণ্ডবিধির অধীন দণ্ড হলে অপরাধটি উক্ত বিধির দুইটি ধারার মধ্যে কোন ধারার অন্তর্ভুক্ত সে সম্পর্কে কোনো সন্দেহ থাকলে আদালত তা স্পষ্টরূপে প্রকাশ করবে এবং বিকল্প রায় প্রদান করবে। আশা করি 367 ধারা বুঝতে পেরেছেন, পারছেন না? জি। এখন ধারা 368টা এক জায়গায় একটু লেখেন, ধারা 368 এক জায়গায় লেখেন, যে জায়গা ফাঁকা আছে এক জায়গায় একটু লেখেন। ধারা 368 ওটার অপর পিঠে লিখলে আঠা দিয়ে লাগাইলে আবার ওটা অপর পিঠ থাকবে না। আচ্ছা ঠিক আছে, দেখেন লেখেন ধারা 368, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এই জায়গার বিকল্প পদ্ধতিতে কাজ হবে না, বলবো যে ফাঁসি দিয়ে মরবা নাকি মায়ের খেয়ে মরবা, এটা আর নাই। ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। দাঁড়ি তারপরে স্টার দিয়ে লেখেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কোথায় প্রেরণ করতে হবে? যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কোথায় প্রেরণ করতে হবে তা রায়ে উল্লেখ থাকবে না, তা রায়ে উল্লেখ থাকবে না।
তো এখানে কিছু কিছু বিষয় গুরুত্বপূর্ণ, দেখেন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মৃত্যুদণ্ড কার্যকর করবে কোন পদ্ধতিতে, ফাঁসিতে ঝুলিয়ে, এবং যদি কোনো ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তখন তাকে কোন জেলে আটক রাখা হবে, গোপালগঞ্জে দিলে গোপালগঞ্জের জেলে, নাকি কাশিমপুর কারাগারে, নাকি কোন জায়গার কারাগারে, এটা কিন্তু রায় উল্লেখ থাকবে না। স্যার একটা আমি জিনিস একটু লিখতে পারি নাই স্যার। আপনার স্ক্রিনে যাবজ্জীবন। আছে, স্ক্রিনে আছে দেখেন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কোথায় প্রেরণ করতে হবে তা রায়ে উল্লেখ থাকবে না। স্ক্রিনে লেখা আছে মাকসুদা, দেখেন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কোথায় প্রেরণ করতে হবে তা রায়ে উল্লেখ থাকবে না। 368 ধারায়, দুইটাই 368 ধারায়। হ্যাঁ হ্যাঁ, দুইটাই 368। তো তাহলে আমি একটু বলে দিই, সেটা হলো যে একজন কয়েদিকে বা একজন আসামিকে কোন জায়গার কারাগারে রাখবে এটা আদালত নির্ধারণ করবে না, এই নির্ধারণটা করবে হলো সরকার। বুঝতে পারছেন? গায়িকা মুমতাজ যে মানিকগঞ্জ রাখবে না গোপালগঞ্জ পাঠাবে, এটা কার সিদ্ধান্ত? সরকারের। জি। আচ্ছা, আমরা চলে আসি পরের পয়েন্টে। দেখেন, এই কথা বলেন না, দায়রা আদালত কর্তৃক রায়ের কপি অগ্রবর্তী করা, ধারা 373। দেখেন, দায়রা আদালত কর্তৃক রায়ের কপি অগ্রবর্তী করা। দায়রা আদালত কর্তৃক যে মামলার বিচার করা হয়েছে সেই মামলার রায়ের ও দণ্ডাদেশের কপি দায়রা আদালত পাঠাবে চিফ জুডিশিয়াল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যেমনটা প্রযোজ্য হয়, এবং শব্দটা গোল্ডেন, এবং জেলা ম্যাজিস্ট্রেটকে, জেলা ম্যাজিস্ট্রেটকে। এই কথাটা গুরুত্বপূর্ণ, এই ধারাটা গুরুত্বপূর্ণ। দায়রা আদালত যখন কোনো মামলায় রায় দিবে, রায় দেওয়ার পরে এই রায়ের কপিটা, রায়ের কপি অগ্রবর্তী করা মানে রায়ের কপি উনি কোথায় কোথায় পাঠাবে? পাঠাবে চিফ জুডিশিয়াল, যদি গোপালগঞ্জ হয় তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর যদি ঢাকা হয় তাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এবং সেই সাথে জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে দায়রা আদালত কোনো রায় প্রদান করলে রায়ের কপি কোথায় পাঠাবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এবং সেই সাথে কে? জেলা ম্যাজিস্ট্রেট। বা না কিন্তু, এবং। হ্যাঁ। সো আমরা চলে আসি জেনে রাখা ভালো। দেখেন, জেনে রাখা ভালো, এটা গুরুত্বপূর্ণ কথা, এ জায়গা সবই গুরুত্বপূর্ণ মোটামুটি। 366 আন্ডারলাইন করেন, 2 উপধারা অনুসারে যে ক্ষেত্রে বিচারের সময় আসামির ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দেওয়া হয়েছে এবং শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড, এবং যে ক্ষেত্রে তাকে খালাস দেওয়া হয়েছে, সেক্ষেত্রে রায় প্রদানের দিন, আন্ডারলাইন করবেন, আসামির হাজিরা বাধ্যতামূলক না, এবং তার আইনজীবী উপস্থিতিতে রায় প্রদান করা যেতে পারে। একটু বোঝার বিষয় আছে, আসামিরে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দেয় 205 ধারায়, মনে আছে কিনা আপনাদের? তো হ্যাঁ, 205 ধারায় যদি অব্যাহতি দেয় তাহলে যেদিন রায় ঘোষণা করবে সেই ওনারে যদি যে যে শাস্তি দেবে সেই শাস্তিটা যদি আপনার শুধুমাত্র অর্থদণ্ড হয় তাহলে আসামির হাজির হওয়ার দরকার নাই, অথবা খালাস দেওয়া হলে তার হাজির হওয়ার দরকার নাই, শুধু কে থাকলেই হবে? আইনজীবীর উপস্থিতিতে রায় প্রদান হতে পারে। তারপরে দেখেন, জি, দণ্ড দিলে কি হবে বলেন? এই জায়গায় জাস্ট দুইটা বিষয় মনে রাখতে হবে, যে শুধু অর্থদণ্ড দিলে আসামির সশরীরে রায় ঘোষণার দিন হাজির হওয়ার দরকার নাই, খালাস দিলে সশরীরে হাজির হওয়ার দরকার নাই, এই দুইটা ছাড়া আর সব ক্ষেত্রেই তার কি থাকা লাগবে? হাজির হওয়া লাগবে। তো সহজ কথা। কিভাবে খালাস দিবে বুঝবে কিভাবে, তাই? হ্যাঁ, কোন মামলায় অর্থদণ্ড দিবে, কোন মামলায় খালাস দিবে। আচ্ছা, বোঝা যায়, বোঝা যায় কিভাবে? ধরেন
আপনারা আপোষ মীমাংসা করলেন, এখন বললো যে অমুক তারিখে রায় দিব, তাহলে অমুক তারিখে তো তোর খালাস, আপোষ মীমাংসা মানেই তো খালাস, সেক্ষেত্রে সে হাজির না থাকলেও চলবে। বুঝতে পারছেন? আবার যে ক্ষেত্রে একটা মামলায় শুধু অর্থদণ্ড, ওই জায়গায় কারাদণ্ডের কোনো বিধান নাই, এখন অর্থদণ্ড কিনা এটা তো আপনি আগে থেকেই জানবেন যে এই ধারায় শুধু, তাহলে সেই ক্ষেত্রেও আসামির হাজির হওয়ার দরকার নাই। এখন এরকম ধরেন খুনের মামলায়, এখন আপনি যদি বলেন স্যার খুনের মামলায় আমি তো খালাস পেতেও পারি, খুনের মামলায় খালাস পাবো কিনা বুঝবো কিভাবে, এই ধরনের ক্ষেত্রে অবশ্যই আপনার হাজির হওয়া লাগবে। এটা মানে সুবিধা আছে বলেই যে সব ক্ষেত্রে নেওয়া যাবে বিষয়টা তা না। ওই যে আপনাদের মনে আছে পিলটি, গিলটি প্লি, প্লি অফ গিলটি মনে আছে 243 বা 265 যেটা, তো ওই জায়গায় আহ যে বিষয়টা বলছে উমো না চ, উমো উমো আচ্ছা যাই হোক, ওখানে বলছে যে চার্জ গঠনের সময় যদি কেউ দোষ স্বীকার করে আদালত ইচ্ছা করলে তারে সাজা দিতে পারে বা বিচার চালিয়েও যেতে পারে। এখন একটা খুনের মামলায় যদি চার্জ গঠনের সময় দোষ স্বীকার করে জীবনেও আদালত সাজা দিবে না। এই সাজাগুলো দেয় কখন জানেন? ছোটখাটো অপরাধ, ওই যে আহ, যেগুলোর সাজা মনে করেন 1 মাস, 6 মাস বা শুধু অর্থদণ্ড, এই সকল অপরাধ যদি চার্জ গঠনের সময় স্বীকার করে তাহলে সাথে সাথে সাজা দিয়ে দেয়। জি। তো এরপরে আমরা চলে আসি, তাহলে আপনার যে জিনিস দুইটা মনে রাখা দরকার, একটা হলো যে অর্থদণ্ড দিলে আর আসামিকে খালাস দিলে সেক্ষেত্রে রায় ঘোষণার দিন তার হাজির হওয়া বাধ্যতামূলক না। তারপরেরটা দেখেন, আদালত একবার রায় স্বাক্ষর করলে পরিবর্তন বা রিভিউ করতে পারবে না। আদালত একবার রায় লিখে স্বাক্ষর করে ফেলছেন, তাহলে পরিবর্তন অথবা কি করা যাবে না, রিভিউ করা যাবে না। কিন্তু আন্ডারলাইন করেন, করণিক ভুল সংশোধন করতে পারে। 369 ধারা, করণিক ভুল, ক্লারিক্যাল মিস্টেক, ওই নামের ভুল হয়েছে বা হালকা পাতলা ভুল হয়েছে, এটা সংশোধন করতে পারে। 3টে স্টার দেন, 369 ধারা ভিবিআই। আমাদের ফৌজদারি কার্যবিধিতে রিভিউয়ের কোনো বিধান নাই, বাট রায়ে যদি ওই আপনার করণিক ভুল থাকে তাহলে সংশোধন করতে পারে। কত ধারায়? 369 ধারায়। তারপরে আমরা চলে আসি, দেখেন যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কত সময়ের মধ্যে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কত সময়ের মধ্যে আপিল করতে পারে তার রায়ের সময় আসামিকে বলতে হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি কত দিনের মধ্যে সে আপিল করতে পারে এটা রায়ের সময় তারে বলে দিবে যে আপনি এত দিনের মধ্যে আপিল করতে পারবেন। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে 7 দিনের মধ্যে আপিল করতে পারে। 7 দিনের নিচে একটু লিখে রাখেন, তামাদি আইনের 150 অনুচ্ছেদ, তামাদি আইনের 150 অনুচ্ছেদ। 150। তাহলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসবে যে কোন ক্ষেত্রে কোন আসামিকে আপিলের সময় বলে দিতে হবে, কোন ক্ষেত্রে বলেন, কোন ক্ষেত্রে? মৃত্যু দণ্ডের ক্ষেত্রে। তো আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি, দেখেন যে কোন ক্ষেত্রে রায় প্রদানের দিন আসামির উপস্থিতি বাধ্যতামূলক নয়। আসামিকে খালাস দিলে, আসামিকে 2 মাসের কারাদণ্ড দিলে, কারাদণ্ড জরিমানা করা হলে, আসামি হাজতে থাকলে, কোনটা? আসামিকে খালাস দিলে। এখন আপাত দৃষ্টিতে যারা পড়ালেখা করেন নাই বা আমাদের এই এই ধারার বিধান যদি আমি না জানতাম, তাহলে আমার দৃষ্টিতে উত্তর হইতো আসামি হাজতে থাকলে, যে সে তো হাজতে আছেই, তাহলে তার হাজির হওয়ার দরকার নাই। বাট অ্যাকচুয়ালি বাধ্যতামূলক নয় কোন ক্ষেত্রে? আসামিকে খালাস দিলে। ঠিক আছে, বিবিআই 2022 সালে এসেছিল। তারপরে দেখেন, দায়রা আদালতের রায় ও দণ্ডাদেশের অনুলিপি অগ্রবর্তী করতে হবে। আমরা জানি দায়রা আদালতের রায় অগ্রবর্তী করে সিজিএম বা সিএমএম এবং সেই সাথে জেলা ম্যাজিস্ট্রেট। তো এই জায়গায় সিজিএম সিএমএম কারো কথা নাই, তাহলে উত্তর হবে কি? জেলা ম্যাজিস্ট্রেট। কি তানভীর সাহেব? জেলা ম্যাজিস্ট্রেট কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট তানভীর সাহেব? প্রথম শ্রেণীর। বিমল সাহেব? কোন শ্রেণীর না, কেন? আমাদের ফৌজদারি কার্যবিধিতে 10 ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলছে।
বা 6 ধারায় ফৌজদারি আদালতের গঠন বলছে, ওই জায়গায় কখনো দেখবেন না যে নির্বাহী ম্যাজিস্ট্রেটটা কোনো শ্রেণীতে আখ্যায়িত করেছে। শ্রেণী হলো বিচারিক ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। তো নির্বাহী ম্যাজিস্ট্রেটের অ্যাকচুয়ালি তারা শুধু নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটই, তাদের কিন্তু কোনো শ্রেণী নেই। তো আমরা সেলফ প্র্যাকটিসের 2 নম্বর প্রশ্নটা দেখেন, কোনটি রায়ের বিষয়বস্তু নয়? বিচার্য বিষয়সমূহ, সিদ্ধান্তের ও সিদ্ধান্তের কারণ, আসামি যে ধারায় অপরাধে দণ্ডিত, প্রতিটি সাক্ষীর বক্তব্য। প্রতিটা সাক্ষী PW1 কি বলছে, PW2 কি বলছে, যে রায় কি বলছে, এই সকল কিন্তু রায়ে উল্লেখ করার দরকার নাই। 5 নম্বর প্রশ্নটা দেখেন, রায়ের সময় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিকে অবশ্যই বলতে হবে, অবশ্যই বলতে হবে দণ্ডিত ব্যক্তি কতদিনের মধ্যে আপিল করতে পারে। 6 নম্বরে চলে আসেন। 6 নম্বর, দায়রা আদালত রায় ও দণ্ডাদেশের অনুলিপি অগ্রবর্তী করতে হবে। দায়রা আদালতের রায় এবং দণ্ডাদেশের অনুলিপি অগ্রবর্তী অগ্রবর্তী করতে হবে কার কার কাছে? জেলা ম্যাজিস্ট্রেট এবং সেই সাথে CJM বা CMM। CJM CMM বুঝেন তো? আচ্ছা। 9 নম্বর প্রশ্নটা দেখেন, VVI। দায়রা আদালতের রায়ের কপি জন্য আসামি আবেদন করলে তা দিতে হবে খরচা বাদে কোনো বিলম্ব ছাড়া। 371 দেওয়ার জন্য বসে রয়েছে আপনাদের, দেখেন। বাট ফৌজদারি কার্যবিধিতে আছে যে দায়রা আদালতে যদি রায়ের কপির জন্য যদি আবেদন করে, তাহলে কোনো প্রকার খরচ ছাড়া অবশ্যই তা কি বলেন দিতে হবে। কত ধারায় বলছে? 371। আচ্ছা, ব্যাখ্যাটা দেখেন। ব্যাখ্যা, ম্যাজিস্ট্রেট কোর্ট কর্তৃক বিচার হলে সেই ক্ষেত্রে রায়ের কপি নিতে আসামির খরচ লাগে। তাহলে আমরা আইনে যে বিধান আছে যে দায়রা আদালতের রায়ের কপি নিতে আসামির কোনো প্রকার খরচ লাগবে না, কিন্তু ম্যাজিস্ট্রেট দেখেন, আর ম্যাজিস্ট্রেট আদালতের তা নিতে হলে খরচ লাগবে। এই যে যে খরচ লাগবে না, কত ধারায় বলেছে? 371। 10 নম্বর প্রশ্নটা দেখেন, যে কোন মামলায় রায় কখন অনুবাদ করতে হয়? আদালত আদেশ দিলে, মূল রায় আদালতের ভাষা ব্যতীত লিপিবদ্ধ হলে, ক এবং খ উভয়। এটা একটু মনে রাখেন, কোন মামলার রায় কখন লিপিবদ্ধ করতে হয়? আদালত আদেশ দিলে বা মূল রায় আদালতের ভাষা ব্যতীত লিপিবদ্ধ হতে। 11 নম্বর প্রশ্নটা দেখেন, আহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কতদিনের মধ্যে আপিল করতে পারে? মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কতদিনের মধ্যে? 7 দিন। ঠিক আছে, 7 দিন। তো এতক্ষণ পর্যন্ত আমরা মোটামুটি যা পড়লাম, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে জিজ্ঞাসা করেন, নাহলে আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে আমাদের পরীক্ষা আছে, আর একটু পরে পরীক্ষা। তো কোনো প্রশ্ন আছে কিনা? নেন, এটা নিয়ে বলেন, ধরেন, নেন নেন নেন, বলেন। স্যার, রায়ের ক্ষেত্রে যে আসামিকে আর একটু কাছে নেন, রায়ের ক্ষেত্রে আসামিকে বলেন। রায়ের ক্ষেত্রে আসামিকে যে তার বোধগম্য ভাষায় বোঝাইতে হবে, এখানে বলা হয়েছে যে তার কৌশলী বোঝাবে। এখানে কৌশলে কি আদালত অ্যাপয়েন্ট করবে নাকি একজন কৌশলী বোঝাবে না, বলছে যে রায়টা ঘোষণা করবে হয় আসামির ভাষায় নাহলে কৌশলীর ভাষায়। কৌশলী বুঝাবে না মানে আসামি না বুঝলেও সমস্যা নাই, কৌশলী বুঝলে হইলো, বা কৌশলী না বুঝলেও সমস্যা নাই, আসামি বুঝলে হইলো। বুঝছেন? কৌশলী বলতে তার উকিল, ও তার জি উকিল। স্যার, ঠিক আছে, প্লিডার, প্লিডার। জি। আর কোনো প্রশ্ন আছে কারো? নেন, এই যে নেন, বলেন। কোনটি রায়ের বিষয়বস্তু নয়? হ্যাঁ। এখানে বলছে প্রতিটি সাক্ষীর বক্তব্য। হ্যাঁ। আসলে যে বাস্তবে যে জাজমেন্ট দেখলাম তাতে PW DW প্রত্যেকেরই তো ওইখানে থাকে, উল্লেখ থাকে। আচ্ছা, ধন্যবাদ। প্রত্যেকের আপনার ওই A to Z সব থাকে না, মানে প্রতিটা সাক্ষী যে বক্তব্য পুরোপুরি দিছে সেটা কিন্তু থাকে না। রায়ের সময় উনি হয়তো এইটা বলছে যে PW1 এই কথা বলছে, এই কারণে এই দিছি, কিন্তু PW1 একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যা বলছে সব কিন্তু থাকে না। তো এটা বোঝানো হচ্ছে যে
একজন PW1 PW2 DW1 DW2 এরা A to Z যা বলছে সবই যে রায় থাকতে হবে বিষয়টা তা না। ঠিক আছে, আর আছে প্রশ্ন? ধন্যবাদ, আমরা বিরতিতে যাচ্ছি।